এখন না উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর গত 15 বছর ধরে উনি একটা নতুন প্রজাতি আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে দুধেল গরু। হিন্দুদের অস্তিত্ব নিয়ে যদি আজকে সংকটে আমরা পড়ি, তো ন্যাচারালি আমরা তো হিন্দুদের কথাই বলবো। নবান্ন থেকে ওনাকে নামাবো, রাইটার্স বিল্ডিং থেকে রাজত্ব আমরাই চালাবো, ডক্টর শ্যামাপ্রসাদ ভবন নামকরণ করে, এটা আমার একটা আবদার। এই যদি একটা সামগ্রিক কালচার হয় যেখানে এখনও তাদেরই নেত্রী, উত্তরী নেত্রী, পর্তী নেত্রী, আমি জানি না, কোনো এক ধরনের নেত্রী, সে টিভিতে বলছে যে তার নাকি এআই ইমেজ না সঠিক ইমেজ, আমি সেটার মধ্যেও ঢুকছি না। একজন নিজের নেত্রী, মানে নিজের দলের নেত্রী কমপ্লেন করছে, অন্যান্য ছোট নেত্রীরা তারা ঝাঁপিয়ে পড়েছে তার ওপর। স্কুলে এরকম হয়, স্কুলে ক্লাস 8, ক্লাস 7 এই ধরনের ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী যদি সিলেক্টিভ অ্যামনেশিয়া হয় তাহলে সত্যি আমার কিছু বলার নেই মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী থেকে ইনফ্যাক্ট আমরা দেখতেই পাচ্ছি একটা বিশাল প্রবণতা সিলেক্টিভ অ্যামনেশিয়া। উনি কিছু জিনিস মনে রাখেন সুবিধা মতন, কিছু জিনিস ভুলে যান। এনআরসি না হলে নাকি ওনার ঘুম হচ্ছিল না একটা সময়, উনি যখন এমপি ছিলেন। আমি জানি না তোমার মনে আছে কিনা, সে এক গাদা এক গুচ্ছের কাগজপত্র নিয়ে ওয়েলে ঢুকে একেবারে স্পিকারকে ছুঁড়ে মেরেছিল, পার্লামেন্টের কথা বলছি। তারপরে হঠাৎ এখন ওনার মাথা ব্যথা হচ্ছে। এখন না উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর গত 15 বছর ধরে উনি একটা নতুন প্রজাতি আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে দুধেল গরু। এবং এই দুধেল গরু নিয়ে মানে আমরা যেটা এতদিন ধরে একটু টিটকিরি সরাই বলতাম যে একটা সম্প্রদায়কে প্রায় মানে ঘরজামাই করে রাখা হয়, তো তাদের এখন তো আমরা তো ঘরজামাই একটা তাও সম্মান দিয়ে বলতাম। মুখ্যমন্ত্রী তো দুধেল গরু নিজেই বলেছে যে গরু দুধ দেয় তার উনি লাথি খেতেও রাজি আছেন। তো সেজন্য হঠাৎ উনি আসাম নিয়ে মাথা ব্যথায় লেগেছেন। আসাম যেরকম চলছে সেরকমই চলবে, এবং আসাম যার হাতে আছে হেমন্ত দা খুব সুন্দর আসাম চালাচ্ছে। উনি, আমি বলবো মুখ্যমন্ত্রী যেন পশ্চিমবঙ্গে মন দেন। পশ্চিমবঙ্গে আপাতত যদি সিএ উনি ক্যাকাছিচি না করতেন, সিএ হয়ে গেলে তারপরে সাবসিকুয়েন্ট স্টেপ, যদি এখনও যদিও গভর্নমেন্ট সেটা অ্যানাউন্স করেনি, এনআরসি হবে এবং হবেই। এটা তো ভারতবর্ষের আইন, এর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়। সেই জন্য ওনাকে চিন্তাটা আমি কম করতে বলবো আর একটু নিজের ইতিহাস একটু মনে করাতে বলবো। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনি বলছেন যে এনআরসি হবেই, এবং তাতে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রিয়াকশন আগেই দিয়ে রেখেছেন যে এনআরসি নাকি পশ্চিমবঙ্গের ওপরে কোনো জনসমর্থন ছাড়াই জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন এটা কি বিশেষ কোনো একটি প্রজাতির কথা মাথায় রেখে এরকম মানে উক্তি করলেন? কি জানো তো, এই শিক্ষা দীক্ষা কম হলে মানুষের না তখন এই ধরনের হাফ কথা বলে। সিভিক্সটা যদি ঠিক সময় পড়তো, যদি পিসির অনুযায়ী 2.5 বছর বয়স থেকে মিছিল টিছিল নাকি করছে, তো মিছিলটা যদি 2.5 বছর বয়স থেকে না করে যে সময় পড়াশোনা করার কথা সেটা যদি করতো, তাহলে আবারও আমি বলছি যে আইন পার্লামেন্ট থেকে পাস হয়ে যায়, মানে এটা তো এখন আর বিল নয়, ইট ইজ এ ল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নয়, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নয়, এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেছে, আইনে পাস হয়ে গেছে, সেজন্য পশ্চিমবঙ্গের ওপরও লাগু হবে। এনআরসি নিয়ে এখনো অবধি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার এখনো কোনো ডাইরেক্টিভ এখনো দেয়নি, যখন দেবে তখন পশ্চিমবঙ্গে হতেই হবে। বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি গতকালই একটা মানে পুরো সংবাদ মাধ্যমের সামনে এবং বিজেপি কর্মীদেরকে উদ্দেশ্য করে একটা বক্তব্য রেখেছিলেন, যেখানে তিনি পরিষ্কারভাবে সর্বদলীয় জোট একটা তৈরি করতে বলেছিলেন যদি এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করতে হয়, এবং তার জন্য তিনি কিন্তু যে প্রধান বিরোধী মানে যে দল দুটো যারা জোট করে রয়েছে তৃণমূলের সঙ্গে ইন্ডি জোটে, সেই বামফ্রন্ট এবং কংগ্রেস দুজনকেই আহ্বান জানিয়েছিলেন যে আমাদের সঙ্গে জোট করুন, একত্রে তৃণমূলকে উৎখাত করা যাক। তার পাল্টা রিয়াকশান হিসেবে এই দুই দলই পরিষ্কার করে জানিয়েছেন জোটের তো কোনো প্রশ্নই নেই, উপরন্তু এই দলটি অত্যন্ত মানে বিজেপি হচ্ছে অত্যন্ত উগ্র হিন্দুত্ববাদের দল, তাকে কি করে উৎখাত করা যায় তার ব্যবস্থা করতে হবে। এবং জ্যোতি বসু নাকি বলেছেন বিজেপি একটি অসভ্য বর্বরদের দল। তাহলে কি হবে আলটিমেটলি, বিষয়টা কি হলো? অরণ্য এটা গতকাল বলেনি, এটাতে তুমিও ছিলে যখন সায়েন্স সিটিতে উনি প্রথম রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর, মানে যখন উনি সার্টিফিকেটটা পেলেন, তারপরে যে প্রথম যে বক্তব্য রেখেছিলেন তখনই উনি বলেছিলেন যে আগামী নির্বাচন তৃণমূলের বিসর্জন, এবং সেই বিসর্জনটা দিতে গেলে
সব রকম লোককেই একসঙ্গে কাজ করতে হবে। উনি বলেছেন যে যার যেরকম ফ্ল্যাগ আছে কিছু দিনের জন্য আপাতত আলমারিতে তুলে রাখুন, এবং একসঙ্গে লড়বার একটা একটা আহ্বান করেছিলেন। এবার কথা হচ্ছে, আমরা মানুষকে নেমন্তন্ন করতে পারি আমার বাড়িতে, আমার সংসারে, কিন্তু সে নেমন্ত্রণ গ্রহণ করবে কি করবে না সেটা তো তার উপর, এবং সেটা নিয়ে তার দ্বিতীয়বার আমাদের কিছু বলা থাকতে পারে না। আমরা বলেছিলাম একসঙ্গে লড়লে সুবিধা হয়, কারণ এজেন্ডাটা এক থাকে। কারণ এই সরকার পশ্চিমবঙ্গর কোনো মানুষ চাইছে না, কেউ চাইছে না। তো সেই জন্য যদি মানে ফোর্সেস ইউনাইটেড থাকে তাহলে সরাতে সুবিধা হয়। তো এবার যদি ওনারা নাও করেন, তার কারণ কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে সরকার চালিয়েছে, দুটো দলই পশ্চিমবঙ্গে সরকার চালিয়েছে, এবং তাদের কংগ্রেসকে সরিয়ে সিপিএমকে মানুষ এনেছে। কংগ্রেসকে মানে কংগ্রেস বেশ কিছু বছর ছিল, কনজেকিটিভলি বোধহয় 3টে টার্ম ছিল, আমার এক্স্যাক্টলি আমি এখন ক্যালকুলেট করতে পারছি না। 34 বছর সিপিএম ছিল, তারপরে তৃণমূলকে এনেছে, তৃণমূলেরও 15 বছর হয়ে গেছে। এবার কিন্তু মানুষ ঠিক করে রেখেছে যে মানুষ তৃণমূলকে বিসর্জন দেবেই। এবার তার বদলে যাদের অলরেডি বিসর্জন করেছে, যারা অলরেডি পরিত্যক্ত, তাদের কি আর আনবে মানুষ? আমার তো মনে হয় না। মানুষও জানে যে বিজেপি ট্রাইড অ্যান্ড টেস্টেড, সারা ভারতবর্ষে ভারত সরকার আমরা চালাচ্ছি, অসংখ্য রাজ্যে আমাদের সরকার আছে, এবং আজকালকার যুগে যেখানে একটা ফোনে আরেকজন মানুষের সঙ্গে ভিডিও কল পর্যন্ত করা যায়, তার মানে অ্যাকচুয়াল বর্তমান স্থিতি বোঝা যায়। আমি যদি সোশ্যাল মিডিয়াটা আপাতত বাদও দিই, কারণ অনেক সময় শুধু এআই নয়, বিভিন্ন রকমভাবে তুমি জানো মর্ফ করে আসল ইমেজ হয়তো নষ্ট হয়ে যেতে পারে, বা অন্য ইমেজ দেখানো যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের যারা আত্মীয় স্বজন আছে, পশ্চিমবঙ্গের মানুষের বন্ধু বান্ধব যারা আছে, সংবাদ মাধ্যমে তারা তো দেখছে যে সমস্ত রাজ্যে যেখানে বিজেপি সরকার চালাচ্ছে তারা কত ভালো আছে। সমস্ত ভারত সরকারের যে প্রকল্পগুলো, প্রত্যেকে সেটা নিয়ে মানে আমি বলবো উৎসাহিত শুধু নয়, আহ্লাদিত। এত ভালো প্রকল্প চলছে, সেখানে প্রতিটা মানুষ সুখে আছে। তো সেই সুখ থেকে পশ্চিমবঙ্গ আর বঞ্চিত হতে চাইছে না। এবার তো তৃণমূলকে বিসর্জন দেবে, বিজেপি আসছে, বিজেপির সঙ্গে যা ওরা যদি থাকতে চায় থাকতে পারতো, আমরা তো আহ্বান করেছিলাম, থাকতে যদি না চায় তাদের লস। কিন্তু একটা বিষয়ে কিন্তু কনফিউশন তৈরি হয়েই যাচ্ছে, কারণ শ্রমিকবাবুর যে অভিষেকের মঞ্চ, সেইখান থেকে কিন্তু শ্রমিকবাবু বলেছিলেন বহুত্ববাদের কথা, এবং একই মঞ্চ থেকে শুভেন্দুবাবু বলেছিলেন যে হিন্দু ভোট কনসলিডেট করার কথা। তাহলে সেক্ষেত্রে রণকৌশলে কোনটা বেশি প্রাধান্য পাবে? দুটো কিন্তু রণকৌশল আলাদা নয়। একজন হচ্ছে লিডার অফ অপোজিশন, উনি জনপ্রতিনিধি, এবং আরেকজন এতদিন ধরে 1984 সাল থেকে উনি পাবলিক লাইফে আছেন। 1980-তে বিজেপির জন্ম, এবং তখন থেকে সমস্ত মানে সে প্রথম সভাপতি আমাদের যিনি হরিপদ ভারতী, ওনার সঙ্গে শ্রমিকদা ডাইরেক্টলি কাজ করেছে, বিভিন্ন পদে উনি থেকেছেন। জেনারেল সেক্রেটারি ছিলেন দিলীপদার আগের কমিটিতে, চিফ স্পোকস পারসন ছিলেন অনেক বছর, এই জন্য উনি পার্টিটা ভালো করেই জানেন। এবার হচ্ছে শ্রমিকদা যখন হিন্দুত্বের কথা বলছেন, যে হিন্দুত্বে যে তুমি যেটা বলছো ইনক্লুসিভিটি, হিন্দু ধর্মই কিন্তু দ্য মোস্ট সায়েন্টিফিক অ্যান্ড দ্য মোস্ট প্র্যাগম্যাটিক রিলিজন, এবং মানে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে, সর্বধর্ম সমন্বয় নিয়ে হিন্দুত্ব চলে। আমি এখানে রামকৃষ্ণ পরমহংস, যদিও উনি পলিটিশিয়ান নন, যত মত তত পথ উনিই বলেছেন। এবং আমাদের সবচেয়ে মানে ধর্মের যেটা এসেন্স আমাদের হিন্দুত্বর, যে আমাদের আত্মবোধ, আমি কিভাবে ভগবানকে পুজো করব সেটা আমার এক্সক্লুসিভ ব্যাপার। সেইখানে দেখতে গেলে হিন্দুত্ব কিন্তু সবসময় সবাইকে নিয়ে চলার একটা মেসেজ, আমরা অন্তত ছোটবেলা থেকে আমরা সেটাই করে এসেছি। লিডার অফ অপোজিশন যেটা বলছে, লিডার অফ অপোজিশন যেখানে বারবার ঢোকার চেষ্টা করেছেন, ওনার গাড়িতে পাথর মারা হয়েছে, এবং এই স্পেসিফিক সম্প্রদায়ই মেরেছে। যে রাজ্যে দাঁড়িয়ে মুসলমান মন্ত্রীরা বলতে পারে যে তারা মেজরিটি আছে একটা কনস্টিটিউয়েন্সিতে, বেশ কয়েকটা কনস্টিটিউয়েন্সিতে, তারা 70%, সেজন্য তারা ইচ্ছে করলেই 30%কে তারা কেটে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে, এবং মুখ্যমন্ত্রী যেখানে কিছু বলে না, সেখানে দাঁড়িয়ে লিডার অফ অপোজিশন যিনি জনপ্রতিনিধি, মানে জনতার ভোটে ইলেক্টেড, উনি যে কথাটা বলছেন সেটাও একেবারে যে এই দুটোর আলাদা তা কিন্তু নয়। আমি বারবার বলছি, আমাদের
থিওরি, আমাদের আইডিওলজি কিন্তু সবাইকে নিয়ে চলার আইডিওলজি। তুমি জানো কেন্দ্রীয় সরকার থেকে আমাদের সবকা সাথ সবকা বিকাশ বলাই আছে, কিন্তু পশ্চিমবঙ্গের মতন রাজ্যে যেখানে একটা বিশাল সম্প্রদায়কে, আমি যেটা ইন্টারভিউর প্রথমে বললাম, দুধেল গরু করে রাখা হয়, এবং সেই সম্প্রদায়ের অনেক মানুষ বলে যে তারা নাকি তৃণমূলের জন্য ছেঁড়াচটি স্ট্যাটাসও তারা নিতে রাজি আছে। তো সেইখানে তারা যদি আমাদের ভোট না দেয়, লিডার অফ অপোজিশনের ওটাই বক্তব্য যে আমাদের ভোট দেবে না, তাদের জন্য তাদের কাছে ভোট আমরা চাইতে যাব না। শ্রমিকদা যেটা বলছে একই কথা, যে আমরা আপনাদের বিরোধী নই, আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা বিরোধ কিসে করছি? আপনাদের হাতে পাথরের, আপনারা যে হিংস্র মনোভাব নিয়ে আপনাদের রাখা হয়েছে, অথচ আপনাদের কোনো উন্নতি হয়নি, আমরা সেটার বিরোধিতা করছি। আপনারা আমাদের সঙ্গে থাকলে আপনাদেরও উন্নতি হবে। আমরা হিন্দু মানেই কিন্তু কাউর বিরোধিতা আমরা করি না। হিন্দুদের অস্তিত্ব নিয়ে যদি আজকে সংকটে আমরা পড়ি, তো ন্যাচারালি আমরা তো হিন্দুদের কথাই বলবো। বলছি, এই যে শ্রমিকদা বহুত্ববাদের কথা বলেছেন, এবং আপনি যেটা বললেন যে যদি শ্রমিকদা যেটা বলেছেন প্রথম অভিষেকের মঞ্চ থেকে, যে তাদের হাতে পাথরের বদলে পেন তুলে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে তাদের ভোট যদি পেতে হয়, তাহলে সেক্ষেত্রে তাদের ভোট তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে দেখানোর জন্য মুসলিম প্রার্থীও দিতে হবে। সেটা কি দেওয়ার মতো কোনো প্ল্যান আছে এবার? ক্যান্ডিডেট লিস্ট নিয়ে তো আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, সেটা তো উচ্চ নেতৃত্ব ডিসাইড করে, এবং আমাদের ভীষণ দ্যাট ইজ এ প্রসেস, যেখানে নাম যায়, ভিনেবিলিটি দেখা হয়। এইটা নিয়ে ইন্টারনাল পার্টি ডিসিশন নিয়ে আমি কোনো কথা বলবো না। তো এটা লিস্ট বেরোলে দেখা যাবে কি হবে না হবে। তবে হ্যাঁ, আমরা কাউকে তোয়াজ করব না। এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে কি অবস্থায় আছে, মুসলমানরাও দেখছে যে তাদের জন্য কত উন্নতি, ভাতা ছাড়া কত উন্নতি মুখ্যমন্ত্রী করেছে, সেটা তো তারা নিজেরাও বুঝতে পারছে। এবার তাদের চয়েস যে তারা ছেঁড়াচটি হয়ে থাকবে নাকি মানুষের মতন সম্মান নিয়ে থাকবে, তারা ডিসাইড করো কি ভোটটা, কাকে ভোটটা দেবে, কি হবে। কিন্তু আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, যে যতই শুভেন্দুবাবু বলছেন যে হিন্দু ভোট কনসলিডেট করার কথা, কিন্তু তারপরেও মুসলিম ভোট ছাড়া, একেবারে মুসলিম ভোট ছাড়া কি শুধু হিন্দু ভোটের নিয়ে ক্ষমতা নিয়ে কি বিজেপি আসতে পারবে ক্ষমতায় রাজ্যের? কি মনে হয়? অনন্যা, আমি সেফোলজিস্টও নই, ভবিষ্যৎ বাণীও আমি করব না। তবে তুমি তো জার্নালিস্ট হিসেবে অসংখ্য জায়গায় ঘুরছো, বা তোমার টিমও নিশ্চয়ই ঘুরছে। প্রতিটা মানুষ আজকে ঠিক করে রেখেছে, পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে রেখেছে তৃণমূলের বিসর্জন তারা দেবেই, এবং সেটাতে ন্যাচারাল অল্টারনেটিভ হচ্ছে, আমি একটু আগেই বললাম, ভারতীয় জনতা পার্টি। তো সেখানে আমি তো বললাম, আমাদের ক্যাম্পেইনের মধ্যে আমরা কোনো পার্টিকুলার কমিউনিটিকে তোয়াজ করবো না। তারাও দেখছে, যাদের ছাড়া তুমি মনে করছো যে আমরা জিততে পারবো না, তারাও তো দেখছে যে অন্যান্য রাজ্যে এই সম্প্রদায়ের লোকজন কত ভালো আছে। তো তারা ডিসাইড করুক কী হবে। এরপরে সরকার 2026-এ সরকার আমরাই গড়ব। এবং তুমি বোধহয় শুনেছো, আমি সেদিনও বলেছি, যে শ্রমিকদা তো বলেইছেন যে আমরা নবান্ন থেকে ওনাকে নামাবো, রাইটার্স বিল্ডিং থেকে রাজত্ব আমরাই চালাবো, ডক্টর শ্যামাপ্রসাদ ভবন নামকরণ করে। এটা আমার একটা আবদার, ওটা শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন থেকে আমরা, রাইটার্স থেকে আমরা সরকার চালাবো। কিন্তু তৃণমূলের বিসর্জন কিভাবে হবে? তার কারণ ভোটে যে রিগিং হয় ভয়ঙ্কর পরিমাণে, সেই রিগিং রুখবার জন্য তো একটা কোনো শক্ত রণনীতি দরকার। এবং দ্বিতীয় কথা, যেটা ফিরহাদ হাকিম পরিষ্কারই বলে দিচ্ছেন, যে এই ভোটে তৃণমূলকে মোটেই হারানো সম্ভব নয়। তৃণমূল হচ্ছে একেবারে জগদ্দল পাথরের মতো ভারী, তাকে হারানো সম্ভব নয়। এবং দ্বিতীয়ত, এই যে 26-এর নির্বাচন, তাতে বিজেপির পক্ষ থেকে মুখ কে হতে চলেছেন বলে আপনি আমাদের জানাতে পারবেন কিছু? প্রথমত আবারও বলি, ফিরহাদ হাকিম মুসলমান মন্ত্রী হয়ে যে ধরনের মন্তব্য করেন, যে পশ্চিমবঙ্গের বেশ খানিকটা অংশ নাকি উনি মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন, আমার মনে হয় না ওনার কোনো নৈতিক অধিকার আছে বলে পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে, মানুষের মন নিয়ে কথা বলার। কোনটা জগদ্দল এবং কোনটা এমনি পাথর ছুঁড়ে ফেলে দেওয়া যায়, সেটা মানুষই ঠিক করবে। তুমি শুধু রিগিংয়ের কথা বললে, আমি বলবো সারা বছর যেরমভাবে মানুষকে ভয় দেখিয়ে রাখে তৃণমূল, যে ভোট যদি তৃণমূলকে না দেওয়া হয় তাহলে রাজ্যের প্রকল্প পর্যন্ত মানুষ পাবে না।
আমার মনে হয় এই একটা সুবর্ণ সুযোগ মানুষের কাছে, যে যারা ভয় দেখায় অথচ কোনো উন্নতি নেই। আজকে তুমি এলে বর্ষার মধ্যে দিয়ে, কলকাতা শহরের বুকে বসে আমরা ইন্টারভিউ দিচ্ছি। তুমি বলো রাস্তার কি অবস্থা, পশ্চিমবঙ্গের রাস্তা আর জেলায় সে রাস্তা আর নেই। হাইওয়ে রাস্তা, আমি শুধু একটা এক্সাম্পল বলছি, হাইওয়ে ছিল যেটা প্রধানমন্ত্রী সড়ক যোজনায় করা হয়েছিল, সেখানে রাস্তার এমন হাল, বর্ষার অনেক আগে থেকে 2-4 পশলা বৃষ্টি পড়লে সেখানে মানুষ ধান পুঁতছে, এরকমই অবস্থা, তারা ধরে নিয়েছে তাদের এই অবস্থা হবে। এবং ইনফ্রাস্ট্রাকচারাল, তুমি ট্রেড বলো, আমি যদি মহিলার সম্মানের কথা বলি, সন্তানরা স্কুলে গিয়ে দেখছে স্কুলের বাইরে চোরাই মদের স্যাশে পাওয়া যাচ্ছে, শিক্ষা দীক্ষার তো কোনো এখানে নামগন্ধ নেই, কারণ নেতারাই এরকম অশিক্ষিত, কোনো ইন্ডাস্ট্রি নেই। আজকে বাড়ির ছেলে বাড়িতে বসে ভাত খাবে, সেই স্বপ্ন দেখাও বাড়ির মেয়েদের করবার জো নেই, তার কারণ ওই সেই কন্যাশ্রী আর রূপশ্রী আর লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাদের ঘুষ দিয়ে রেখেছে। ঘুষই আমি বলবো, মানে এই অনুদানটা তাই যে তোমরা বাকি কি হচ্ছে, তোমার বাইরে জলটুকু পাচ্ছ কিনা, মানে কলের জল প্রধানমন্ত্রী দিয়ে গেল, কিন্তু সেই জল যদি মানুষ যদি ভোট না দেয়, কলের জল পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে। এরকম একটা নৃশংস সরকার, এই দল, তাকে রাখতে মানুষ চাইছে না। তো সেই জন্য শুধু একা রিগিং বা ইলেকটোরাল প্রসিজার, সেটা তো আমরা ব্যবস্থা করছি, এবং আমরা পশ্চিমবঙ্গ বুকের পাঁঠা নিয়ে আপনারা মনে জোর করে এই সরকারটাকে তাড়ান, তারপরে দেখুন উন্নয়ন কি বলে, অ্যাকচুয়াল উন্নয়ন সারা সোনার বাংলা পশ্চিমবঙ্গতে বিজেপি করতে পারবে, এবং আমরা করে দেখাবো। আপনারা অন্যান্য রাজ্যে দেখুন কি হচ্ছে। একটা এর মধ্যেই খুব গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটে গেছে, সেটা হচ্ছে যে কিছুদিন আগেই দিলীপ ঘোষকে নিয়ে একেবারে মুখ বন্ধ করেছিল দল, কিন্তু এর মধ্যেই যখন দেখা গেল শ্রমিকবাবুর সঙ্গে দিলীপবাবুর একটা সৌজন্য সাক্ষাৎ হলো, বৈঠক হলো, তারপরেই দিল্লি থেকে দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হলো, এবং এরপরেই সবাই মানে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন এবারে খেলা ঘুরছে এবং দিলীপ ঘোষের আবার গ্র্যান্ড কামব্যাক আসতে চলেছে, এমন একটা দিন আবার নতুন করে বিজেপি দেখতে পাবে। আপনি এ বিষয়ে কিছু বলবেন? দেখো, দিলীপ দা তো কোথাও যায়নি যে তার কামব্যাক হবে, এটা খুব ন্যাচারাল একটা প্রসেস আমাদের পার্টিতে হয়েছে। দিলীপ দা প্রেসিডেন্ট ছিলেন, দিলীপ দা ব্যাটন পাস করে দিয়েছে সুকান্ত মজুমদারের হাতে, উচ্চ কেন্দ্রীয় নেতৃত্বের ডিসিশন অনুযায়ী। ডিসিশন মানে এটা পার্ট অফ প্রসেস, আমাদের 3 বছর অন্তর অন্তর প্রেসিডেন্ট পাল্টায়, অনেক প্রেসিডেন্টের 2টো টার্ম হয়, 2টো টার্মের বেশি কোনো প্রেসিডেন্টই থাকা সম্ভব নয়, গ্যাপ হয়, তারপরে যদি অন্য কেউ। এবং এখন ন্যাচারাল প্রসেসে ডক্টর সুকান্ত মজুমদার ব্যাটন পাস করে দিয়েছে শ্রমিকদের, সেটাও উচ্চ নেতৃত্বের ডিসিশনে। আর আমরা কিন্তু যতগুলো ইন্টারভিউ আমি দিয়েছি এর মধ্যে দিলীপ দা রিলেটেড, আমরা কিন্তু কন্টিনিউয়াস বলে আসছি যে দিলীপ দা কোথাও যায়নি, যাওয়া সম্ভব নয়। কারণ যে মানুষটা মানে আমরা সবাই আমরা যেরমভাবে মানে বিজেপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের পক্ষে অন্য কোথাও যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, যদি দিলীপদার অভিমান হয়ে থাকে বা যে কোনো মানুষের যদি কোনো কারণে অভিমান হয়ে থাকে, তারা হয়তো ব্যাকসিটে চলে যায়, বসে থাকবে, হয়তো রাজনীতিতে সক্রিয় থাকবে না। আর আমাদের রাজনীতি যে শুধু পদ ছাড়া আমরা কোনো রাজনীতি করতে পারবো না বা কোনো কার্যালয়ে যেতে পারবো না, সেটা নয়। দিলীপদার এন্টায়ারলি দিলীপদার চয়েস। দিলীপদাই এসছিলেন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে টাইম চেয়ে কথা বলতে এসছিলেন। এরপরে যদি ন্যাচারাল স্টেপ, দিলীপদা তো ছিলেন কেন্দ্রীয় কমিটিতে না, এক সময় সহসভাপতি তো উনি ছিলেন। তো এই মুহূর্তে কেন উনি দিল্লি গেছেন বা আদৌ কেন্দ্রীয় নেতৃত্ব ডেকেছে নাকি অন্য কোনো কারণে, সেটা আমি বলতে পারবো না। লেট আস ওয়েট এন্ড সি কি হয়। একটা শেষ প্রশ্ন করব যে আমাদের সেই চলে যাওয়া বোন অভয়াকে নিয়ে, যে 1 বছর হতে চললে এখনও পর্যন্ত সে সঠিক বিচার পেল না, এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি অভয়ার মা বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করলেন উল্টো রথের দিন, এবং তাদের দুজনকে পাশে নিয়ে সেখানে ঘোষণা করলেন যে 9 তারিখ যেদিন অভয়ার সঙ্গে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেদিন নবান্ন অভিযান হবে, এবং তিনি দলমত নির্বিশেষে প্রত্যেককে সেখানে ঝান্ডা ছাড়া আসতে বলেছেন, অনুরোধ করেছেন। অভয়ার মা বাবারও একই অনুরোধ। অন্যদিকে জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের পক্ষ থেকে অনিকেত মাহাতো বা কিঞ্জল নন্দ, এনারা আবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন তারা শুভেন্দু অধিকারীর ওই মিছিলে থাকবেন না, বরং তারা তার আগের দিন 8 তারিখ রাত জাগবেন এবং অভয়াকে স্মরণ করবেন। আমার আপনার কাছে একটাই প্রশ্ন, যে বিষয়টা তো একটাই, মানে অভয়াকে জাস্টিস দেওয়াটাই হচ্ছে বিষয়, তাহলে সেক্ষেত্রে জুনিয়র ডক্টরস ফ্রন্টের অসুবিধা কোথায়? এই আন্দোলন যেটা গণ আন্দোলনের রূপ নিয়েছিল, সেখানে এসে সকলের সাথে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে কি কোনো রাজনৈতিক মানে প্রয়োজন আছে তাদের?
দেখো, জুনিয়র ডক্টরদের কথা আমি সত্যি বলতে পারবো না, এটা তাদের ব্যাপার। তোমার মনে থাকবে যখন ওরা স্বাস্থ্য ভবনের বাইরে ওরা আন্দোলন করছিল, তখন কিন্তু ভারতীয় জনতা পার্টি, যেহেতু ওখানে আমাদের অফিস আছে, আমরাই নিজে থেকে খুলে দিয়েছিলাম, বাথরুম খুলে দিয়েছিলাম, জল আনিয়ে দিয়েছিলাম। কিন্তু ওরা আমাদের নেতাদের গো ব্যাক বলতো। এবং তোমার মনে থাকবে অগ্নিমিত্রা অফিসে ঢুকছিল, তাকে দূর থেকে দেখে গো ব্যাক করা। আমাদের বিভিন্ন নেতারা গেছিল, অভিজিৎ গাঙ্গুলি বোধহয় এক সময় গেছিলেন, তখন অ্যাজ অ্যান এমপি উনি গেছিলেন, রুদ্রনীল, অনেকেই, সবাই মানে অনেকেই গেছিল। কিন্তু তারা সবসময় আমাদের গো ব্যাক বলেছে। অথচ আমরা দেখেছি সিপিএমের নেতারা একেবারে সসম্মানে গিয়ে মানে বেশ সম্মানিত বোধ করেছেন সেখানে। এবং আমার এটা বলতে দ্বিধা নেই যে আমরা যখন চ্যানেল করি তখন অনেক সময় তো তাদের ডাকা হতো, তাদের রিপ্রেজেন্টেটিভদের ডাকা হতো, এবং মানে একদম চোখে লাগার মতন সিপিএম নেতার পাশে তারা বসতেন, যেটা ম্যালোকেট করা হয় চ্যানেলে। এবং সেই সিপিএম নেতা প্রায় বলে দিচ্ছে তোমরা এটা বলো, তারপরে ওটা বলো। তো এবার এত কিছু আন্দোলনের পরে যখন ফাইনালি নবান্নে তারা মিটিং করতে গেল জুনিয়র ডাক্তাররা, তখন তাদের কিন্তু অভয়া নিয়ে কোনো কথা ছিল না। তাদের কথা হলো কি ইলেকশন করতে হবে, আর আরও সেই 14টা ক্লজের মধ্যে তুমি যদি দেখো 14টা ওদের বোধহয় কন্ডিশন ছিল, সেখানে অভয়ার কিন্তু কিছু ছিল না। ওদের মূল ছিল যে নতুন করে ইলেকশন করতে হবে, এখানে এরম পোস্টিং চলবে না, ওটা ওরকম জায়গা। আমার এখন মনে পড়ছে না 14টা এর মধ্যে 14টা কী কী ছিল, বোধহয় ওই সেন্ট্রালি মানে বেড পাওয়া, এইসবগুলো এখন এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না 14টা। কিন্তু আবারও তখনও লিডার অফ অপোজিশন বলেছিলেন যে একটা ইউনাইটেড ফ্রন্ট মেনটেন করা দরকার, আন্দোলনটা একসঙ্গে করা দরকার, বিয়ন্ড পলিটিক্স করা দরকার। তখনও ওরা মানেনি। এবারও যদি তারা এটার অপোজিশন করতে চায়, ইট ইজ দেয়ার চয়েস। কারণ আমরা যাতে এই ডাক্তার বোন আমাদের ইয়ে পায়, মানে জাস্টিসটা পায়, এরম নৃশংসভাবে তাকে ওয়ার্ক প্লেসে, এবং ওয়ার্ক প্লেসটা কোথায়, রাজ্যের হসপিটাল। তো ডেফিনেটলি এখানে হেলথ মিনিস্টার যিনি স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি দায়ী, এবং তাকে দায় নিতেই হবে। হঠাৎ করে একটা সঞ্জীব রায়কে ধরে তাকে মানে একেবারে সঙ্গে সঙ্গে ফাঁসিই চড়িয়ে দিতে হবে। অথচ আমরা দেখলাম 4 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে, যিনি প্রিন্সিপাল ওখানকার, তাকে ওখান থেকে রেস্কিউ করে এনে 4 ঘন্টার মধ্যে আরেকটা গিফট পোস্টিং করে দেওয়া। এগুলোর মধ্যে তো আরও অনেক কিছু আছে। সিবিআইকে কোনো মতে কাজ না করতে দেওয়া, 7 দিন বলেছিল, 4 দিনের মধ্যে যখন হাইকোর্ট অর্ডার দিল, সে তড়িঘড়ি করে তাকে এভিডেন্স লোপাট করে দেওয়া, ফরেন্সিক এভিডেন্স ছড়িয়ে দেওয়া, ডেড বডি এত তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া, এরকম অনেক ঘটনাই আছে। তো সেখানে যদি একটা ইউনাইটেড ফ্রন্ট মেনটেন করে সবাই মিলে বিয়ন্ড পলিটিক্স আন্দোলন যদি না করে, আমি তো বলবো যে মানে যারা করছে না নিশ্চয়ই তাদের ওপরই আঙুল তোলা উচিত। এখন তারা কেন করছে না সেটা তারাই বলতে পারবে। এই ঘটনার 1 বছর পূর্ণ হয়নি, তার আগেই কসবা ল কলেজে আবার একটি মেয়ের সঙ্গে একই ঘটনা ঘটলো, এবং এই কসবা ল কলেজের ঘটনার পর আস্তে আস্তে এক একটা এমন ঘটনা উঠে আসছে যে বিভিন্ন কলেজে সেখানে ইউনিয়ন রুমগুলো কোর্টের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে দাদাগিরির কোনো কমতি নেই, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে কলেজে মানে বিয়ের আসর বসছে, মানুষ খুশি নেই, আমি এটা তোমায় পরিষ্কার বলতে পারি। তারা নিরুপায়, মহিলাদের হাতে কোনো রকম কোনো আর্থিক সংস্থান নেই যেখান থেকে তারা রোজগার করতে পারবে। তাদের বাড়ির ছেলেরা নয় পরিযায়ী শ্রমিক হয়ে আছে, নয়তো যেটুকু যা কেন্দ্রীয় যোজনার জন্য যতটুকু যা টাকা পায় তার আবার অর্ধেক তৃণমূলের নেতারা নিয়ে যায়, তৃণমূলের নেতারা তোলে। এখন যে সরকার সিস্টেমাটাইজড ক্রাইম করছে, মানে খাওয়া দাওয়ার দিক থেকে দেখতে গেলে তারা বালি, ইট, সিমেন্ট, পাথর সব খেয়ে হজম করে নিচ্ছে, ব্যালট পেপারও হজম করে নিচ্ছে। শিক্ষার দেখতে গিয়ে হ্যাঁ সেগুলো তো আছে, মাংস তো ছেড়েই দিলাম আমি। আবার মাংস বলতে মনে পড়লো, বাচ্চাদের তারা এতটাই যত্ন নেয়, মিড ডে মিলে তারা নন ভেজিটেরিয়ান দেয়, সেটা তুমি জানো কিনা আমি জানি না, আরশোলা দেয়, টিকটিকি দেয়, সাপও দেয়। তো ভীষণ চিন্তা ভাবনা, ভীষণ মমতাময়ী সরকার তো। আর শিক্ষা যার জন্য হয় না, তার কারণ তুমি যদি কোনো স্কুলে যাও তুমি দেখবে ছাগল স্কুল ইউনিফর্ম পরে থাকে, এবং যে ক্লাসরুমে বাচ্চাদের পড়াশোনা করার কথা সেখানে ছাগলের খাবার দাবার থাকে। ছাগলকে নিয়ে আমার কোনো অসুবিধা নেই, আমি কিন্তু ভীষণ অ্যানিমাল লাভার, কিন্তু স্কুল ইউনিফর্মটা তো বাচ্চাদের পরবার কথা, ছাগলকে নয় অন্য কিছু পড়াতো। তো
আর কলেজের কথা তো আমি ছেড়েই দিলাম, কলেজ অবধি যেহেতু এরা বোধহয় খুব একটা পৌঁছয়নি নেতাগুলো, সেই জন্য তারা কলেজের মর্ম বোঝে না। আমরা যারা কলেজ করেছি, শুধু যে কলেজ পড়াশোনা করতে যেতাম তা নয়, কলেজ একটা অত্যন্ত আনন্দের জায়গা ছিল। প্রথম স্কুলের গণ্ডি পেরিয়ে একটা অল্প বিস্তর স্বাধীনতা পাওয়া যেত, একটা অন্য অ্যাটমসফিয়ার ছিল। কিন্তু সেখানেও সেই থ্রেট কালচার মানে যে থ্রেট কালচার তুমি শুরু করলে, অভয়ার যেটা যে বারবার ওর বাবা মা বলছে থ্রেট কালচার, সেটা প্রতিটা কলেজে এখন বেরোচ্ছে। মানে তুমি শুধু এখন কসবা তো একদম পাশেই কলেজ আমার এখানেই, এবং হাওড়া, মানে কোন কোন জেলা বলবো না। এবং সবচেয়ে বড় কথা, এই যে যারা সোকল রেপিস্ট, তাদের তুমি দেখবে নয় বড় নেতা, ছোট নেতা, মেজ নেতা, সেজ নেতা, কোনো এক নেতার সঙ্গে বিশাল সম্পর্ক, বা সেও নিজে বড় নেতা হয়তো, কারণ তারা ওই অ্যাডমিশনের সময়ও তোলে, আমি শুনলাম এটাও নাকি এখন চলছে। এখন এইটা না আরও বড় ক্রাইসিস হচ্ছে, এই যে মুখ্যমন্ত্রী গত 15 বছর ধরে যতগুলো রেপ হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, দেখো রেপ ইজ এ সোশ্যাল ক্রাইম, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই, বলবার কোনো দ্বিধা নেই, এবং সারা ভারতবর্ষে আদি অনন্তকাল ধরে হয়ে আসছে। তফাৎটা কোথায়? মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এইখানে হচ্ছে, কারণ মহিলাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করব আরেকটু সহানুভূতি, আরেকটু সেন্সিটিভ ট্রিটমেন্ট, যে অন্তত এই কথাগুলো বলবে না যে আরে ওটা তো সাজানো ঘটনা, এটা তো কি ক্লায়েন্ট আর কাস্টমার মধ্যে মিসনেগোসিয়েশন হয়ে গেছে, 14 বছরের মেয়ে রেপ হয়েছে হাসখালিতে, খোঁজ নাও, সে তার অ্যাফেয়ার আছে না, সে প্রেগনেন্ট, এই ধরনের মন্তব্য। এবং তারপরে রেপিস্টগুলো কি দেখছে ভাবো, তাদের কোনো শাসন হয় না, তারা দেখছে তো দারুণ ব্যাপার, 4 ঘন্টার মধ্যে গিফট পোস্টিং হয়ে যায়। শাহজাহান ডেকে পাঠিয়ে দিনের পর দিন পিঠে তৈরি করাচ্ছে মেয়েদের দিয়ে, আরও কি করাচ্ছে তা আমি জানি না, কারণ এখানে আবার তৃণমূল কাউন্সিলর বলেছিল সত্যি তো রেপের ফুটেজ আছে, রেপের ফুটেজ যদি না থাকে সত্যি প্রমাণ করার জায়গা নেই এখানে, যার জন্য আবার এই যে সন্দীপ কি নাম, যে এখন যে করেছে কসবা ল কলেজ, সে আবার ফুটেজ রেখেও দিয়েছে, আমি দেখলাম। ম্যাঙ্গো, কী ধরনের ম্যাঙ্গো আমি তাও জানি না, বোঝা খুব মুশকিল, সে আবার ফুটেজ রেখে করেছে, কারণ তাকেও তো প্রমাণ করতে হবে তার বীরত্বটা কতটা। তো এই যদি একটা সামগ্রিক কালচার হয়, যেখানে এখনও তাদেরই নেত্রী, পত্রী নেত্রী আমি জানি না, কোনো এক ধরনের নেত্রী, সে টিভিতে বলছে যে তার নাকি AI ইমেজ না সঠিক ইমেজ, আমি সেটার মধ্যেও ঢুকছি না। একজন নিজের নেত্রী মানে নিজের দলের নেত্রী কমপ্লেন করছে, অন্যান্য ছোট নেত্রীরা তারা ঝাঁপিয়ে পড়েছে তার ওপর, যে তুমি কেন বললে, আরে তোমরা দেখো যে কে সেজেগুজে মন্তব্য করছে, কে সেজেগুজে শোক পালন করছে, সেসব না মন্তব্য করে সামগ্রিক কালচারটা দেখো। আফটার অল তৃণমূলের ফিউচার যদি আদৌ কিছু থেকে থাকে, এই নেত্রীরা যারা জাস্টিফাই করছে যে না এরম কোনো ব্যাপারই হয়নি, এরম কোনো ঘটনাই ঘটেনি, চোখের সামনে পরে এখন তুমি জানো আজকে 2-3 দিন ধরে বেরোচ্ছে স্কুলে এরকম হয়, স্কুলে ক্লাস 8, ক্লাস 7 এই ধরনের ঘটনা ঘটছে। তো আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? এবার টু কাম টু ইউর ফাইনাল কোয়েশ্চেন, যে কোনো মহিলারা আমার মনে হয় না যে 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, 500 টাকায় কন্যাশ্রীতে তারা বিকিয়ে যাচ্ছে, তাদের উপায় নেই। তারা যতক্ষণ না এই সরকার পাল্টিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার আনছে, তাদের না সম্মান, না সম্ভ্রম, না তাদের বোঝার ক্ষমতা এই সরকারের নেই। সেই জন্য তাদের সম্মানের জন্য, নিজেদের কন্যার সুরক্ষার জন্য তাদের অন্তত এগিয়ে এসে তাদের সংসারকে যাতে সম্মানের সঙ্গে সবাই কাজ করে খেতে পারে, মাথা উঁচু করে পশ্চিমবঙ্গে বাঁচতে পারে, তাদের বাড়ির ছেলে বাড়িতে বসে ভাত খেতে পারে এবং প্রত্যেকে ভালোভাবে সুখে শান্তিতে ঘর করতে পারে, সেই জন্য এই সরকারকে বের করে বিসর্জন করে ভারতীয় জনতা পার্টির সরকারকে আনা দরকার।